শুরুতেই আমার কাছে মনে হলো যে মমতা অত্যন্ত অসততার একটা কাজ করলেন। খুনি তো খুনি, উনি অমিত শাহর এই বক্তব্য শুনবেন কেন? একটা খুনি তার মানে কি বলে মেঘালয়ে আসছে, তিনি জানেন, আজকে তিনি প্রকাশ করতেছেন যখন তিনি মুখ্যমন্ত্রী না। এটা হলো তিনি তো বলতে গেলে শপথেরও করলেন, ভঙ্গ করলেন। রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করার শপথ তার থাকে আমি জানি না, কিন্তু না, এটা তো তার রাষ্ট্রের না, এটা হলো বাংলাদেশের একটা ঘটনা। আমি তো তার রাষ্ট্রের কমপ্লায়েন্সে মেনটেন করছে, বুঝতে পারছি। বাংলাদেশের তার কোনো কমপ্লায়েন্স নেই, কিন্তু কমপ্লায়েন্স ছিল ইন্ডিয়ার সাথে। কিন্তু একটা চিফ, মানে আই এম সরি উনি চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া এট দ্যাট টাইম ফর এ স্টেট। তো ওনার যদি ওই ধরনের কোনো সিক্রেসি অ্যাক্টের কোনো শপথ যদি ওনার থেকে থাকে, হয়তো তিনি সেটা আচ্ছা বুঝলাম। এখন উনি যেহেতু আউট অফ ওথ, আচ্ছা না না, এটা তো তাহলে তো ধরেন একদম রাজনীতিবিদদেরকে তাহলে তো কেউ বিশ্বাস করবে না। যেমন আজকে তো উনি ওই সময় বললেন না, এখন ওনার ক্ষমতা নেই বলে উনি বললেন, এটা একটা দ্বিচারিতা হলো। এখানে ভারত গভর্নমেন্টকে করলো যে ভারত গভর্নমেন্ট তাহলে এই ঘটনাটা ঘটাইছে। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, যে ওসমান হাদির ব্যাপারে সেই অন্তর্বর্তী সরকার হোক, বর্তমান সরকার হোক, যে অ্যাডভোকেট শিশির মনি যেটা বললেন, এটা তো সত্য যে এই দীর্ঘসূত্রতা কেন এটার নিয়ে সিরিয়াসনেসটা নেই কেন, এটা একটা প্রশ্ন। আবার এটাকে নিয়ে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটছে বাংলাদেশে ওসমান হাদিকে ঘিরে। তাহলে মানে আসলে মূলটা কোথায়? ভারতেরও বা কেন ইন্টারেস্ট থাকবে? ওসমান হাদি দেখেন, আজকে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ওসমান হাদি যতটা গুরুত্বপূর্ণ ছিল, ওই সময় কিন্তু কেউ ওসমান হাদির অত গুরুত্বপূর্ণ ছিল না, যে একটা বিশাল ব্যক্তিত্বে সে রূপান্তরিত হয়েছে। কিন্তু ঘটনার মধ্য দিয়ে এটা সাংঘাতিক, যেমন রামিসার বিষয়টা, এরকম অসংখ্য ধর্ষণ এবং মার্ডার হচ্ছে, কিন্তু রামিসার বিষয়টা চলে আসছে, ওসমান হাদির বিষয়টাও সেভাবে চলে আসছে। সেখানে ভারতের সংযুক্তিটা কেন থাকবে? এখন ভারত বিরোধী বক্তব্য তো কেন দেয়? বাংলাদেশে এখন সরকার বিরোধী সবাই বক্তব্য দেয়, তার বাইরে যায় এনসিপি, তারাও দেয়। তাই বলে ওসমান হাদি কেন টার্গেট হবে? আমি এই মার্ডারের ওসমান হাদিকে টার্গেট করার মধ্য দিয়ে আসলে বেনিফিশিয়ারি কি, আমি এটা বুঝে উঠতে পারি না। কিন্তু আমরা ওই কে বেনিফিশিয়ারি হোক বা না হোক সেটা বড় কথা না। বড় কথাটা হলো যে তদন্তটা ইউনূস সরকারের বা কেন, যেমন রিপন ভাই বলছেন, কারেক্টলি বলছেন, যে তখন তো এমন তো না যে ইউনূস সরকারের সাথে ভারতের খুব একটা টাই ছিল, যেমন শেখ হাসিনার সাথে ভারতের খুব টাই ছিল, ফলে দুই দেশ মিলে অনেক কর্মকাণ্ড করছে তাদের দুই দেশের গোয়েন্দা সংস্থা। তো ইউনূস সরকারের সময় তো সেরকম হওয়ার কথা না, তাহলে সেটা ঘটে গেল কিভাবে? তাহলে কি আমরা বুঝবো যে মমতা ব্যানার্জির এই বক্তব্য অনুযায়ী যে আসলে উপরে বিরোধিতা, ভেতরে ঠিকই দুই দেশের গোয়েন্দা সংস্থা, অথবা ইউনূস সরকারের হয়তো উপরে ছিল, কিন্তু ভেতরের প্রশাসন বা অন্যান্য যন্ত্র গোয়েন্দা সংস্থার যেই মেকানিজমটা, সেটার সাথে কি তাহলে ভারতের টাই ছিল? এত বড় কাহিনীটা হবে কেন? ভারত কেন ওসমান হাদিকে করে? উনি তো জামাতেরও কোনো প্রার্থী ছিল না, বিএনপিরও প্রার্থী ছিল না, তাহলে ওসমান হাদি কেন? এই প্রশ্নের কিন্তু আমি উত্তরটা খুঁজে পাই না। আবার ওসমান হাদি ঠিক আছে হলো, তারপরে তার হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশে যা ঘটলো সেটার বা ব্যাখ্যা কি? সেটা কেন? এর সাথে প্রথম আলোর সম্পর্ক কি? এর সাথে 32 নম্বরের সম্পর্ক কি? এর সাথে ডেইলি স্টারের সম্পর্ক কি? এই দেশে, এই সাথে সারা দেশে এই নতুন করে আবার ভাঙচুরের সম্পর্ক কি? এইটার রাজনৈতিক কার্যকরণটা কি? এইগুলি কিন্তু মেলানো যায় না। এই জন্য অনেকগুলো প্রশ্ন থ্রো করলেন। আমিও আর একটা প্রশ্ন থ্রো করলাম, যে ওসমান হাদি টার্গেট হলো, মারা গেল, এটা 8-10টা মার্ডারের মতনও, যেমন বহু এরকম হত্যা মামলার যারা মার্ডার করে ওই পালানোর কিন্তু রাস্তা একটাই। এখন ওসমান হাদির মার্ডাররা পালাইছে বলেই এখানে ইন্ডিয়ান একটা যোগসূত্র আছে। তাহলে এই যে অসংখ্য যারা মার্ডার করে ভারতে পালা যায়, তাহলে তারাও কি এই একইভাবে ইন্ডিয়ান ছত্রছায়ায় থাকে? এটাও আমার প্রশ্ন। তো যেহেতু রাজনৈতিক কর্মী ওসমান হাদি, সেই কারণে এখন সন্দেহ হচ্ছে। মমতার এই বক্তব্যে আরো একটু সন্দেহটা বাড়ায় দিল। কিন্তু ওই যে প্রশ্নগুলো যেটা শিশিরমণি বললেন, আমারও একই প্রশ্ন, যে কেন ওসমান হাদি কেন?
এখানে তো আরো বড় বড় থাকতে পারতো, মির্জা ফখরুল টার্গেট হইতে পারতো, ওনাদের ডাক্তার শফিকুর রহমান। জি, এই মানে জম ঘোরাঘুরির কারণ নাম না বলাই ভালো। আচ্ছা না আচ্ছা। মানে বলছি যে দুই দলের এখন মানে দেখা যাক কেন্দ্রীয় থাকতে পারতো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি কোনো ব্রিফিং আসে বা ওখান থেকে কোনো বক্তব্য আসে সেটা বোঝা যাবে। শিশির মনির, আজকে কিছুক্ষণ আগে খবর বেরিয়েছে আমাদের স্ক্রিনে, যখন আমরা কথা বলছি তখন যাচ্ছে, জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচনে 99 ভোট পেয়ে বাংলাদেশ জয়ী হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই নির্বাচনে বাংলাদেশের প্রার্থী ছিলেন এবং আগামী 1 বছর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতিত্ব করবেন। এখন এই ধরনের এইটাকে কি আপনারা যারা এই সরকারের সমালোচনা করেছে, বিশেষ করে জামায়াতে ইসলামী, তারা এই সরকারের সবচেয়ে বেশি সমালোচনা করেছে এই সরকারের এই পররাষ্ট্রমন্ত্রীর, এখন এইটা কি তার কূটনীতির একটা সাফল্য বলবেন কিনা? না, অবশ্যই ইটস গুড। আজ থেকে সম্ভবত 86 সালে জি 41তম অধিবেশনে আমাদের এলাকার রশিদ চৌধুরী, হুমায়ুন রশিদ চৌধুরী আবার সেই একই পদে ইলেকশন করে বিজয়ী হয়েছিলেন। জি তো তিনি 99 ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মনে হয় 91 ভোট পেয়েছেন। তো খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোঝা যাচ্ছে যে তিনি এইটা সিকিউর করেছেন। ডেফিনেটলি দিস ইজ এ ডিপ্লোম্যাটিক সাকসেস। যা ভালো তাকে তো ভালো বলতে হবে। এটা অ্যাচিভ করতে তো কষ্ট করতে হয়েছে, ডিপ্লোমেসি করতে হয়েছে, ভোটগুলো কালেকশন করতে হয়েছে, মেরুকরণ করতে হয়েছে, এবং এই 99 আর 91 মাত্র 8টা ভোটের ব্যবধান। এই 8টা ভোটের ব্যবধানে যে তিনি এটা এই মানে এই আমাদের এই অঞ্চল থেকে সম্ভবত ছিলেন আফগানিস্তানের একজন, আর আমাদের এইখান থেকে আর কেউ ছিলেন না। তো আমি মনে করি দিস ইজ এ গুড অ্যাপ্রোচ এবং হি শুড বি কনগ্রাচুলেটেড ফর দ্যাট। আচ্ছা, এখন প্রশ্ন অনেকগুলো। একটা আছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কিনা। এর আগে এই উদাহরণ আছে যে পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় এটা অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি পালন করে গেছেন, মানে এর আগে যারা ছিলেন কোনো কোনো সময়। এখন ওনার ক্ষেত্রে কি হবেন এটা নিয়ে বেশ কানাঘুষা আছে। উনি কোনো কোনো সময় এই ব্যাপারটাও আসছে যে তিনি হয়তো 1 বছরের ছুটি নিয়ে নেবেন, উনি নিজেই বলেছেন। উনি নিজেই বলেছেন সেটা। এখন এই ব্যাপারটা আসলে কিভাবে ঘটবে, কি ঘটবে, সেটা নিয়ে কি আপনি বলবেন? যে হ্যাঁ, আমি বলতে চাই যে আসলে দেখেন, প্রফেশনাল অ্যাক্টিভিটিতে প্রায়র কন্ডিশন হলো আনডিভাইডেড অ্যাটেনশন। আপনি যদি কোনো কাজে আনডিভাইডেড অ্যাটেনশন দিতে না পারেন, সকল কাজের কাজই হতে চান, অ্যাকচুয়ালি আপনি কোনো কাজেরই কাজই হতে পারবেন না। দ্যাট ইজ এ জেনারেল স্টেটমেন্ট। আমি জানি না হাউ এক্সেপশনাল হি ইজ, তবে তার তার এক্সেপশনাল ক্যাপাসিটি আমি দেখেছি। তার বায়োডাটা পড়েছি আজকে আমি আপনার এখানে আসতে আসতে। আচ্ছা, ওনার আরো বেশ কিছু সাকসেস রেট আছে। আমি জানি না বর্তমান সরকার হয়তো এগুলো দেখেই ওনাকে চুজ করেছেন, দ্যাটস গুড। কিন্তু সেকেন্ড কথাটা হলো যে যদি উনি মনে করেন যে জাতিসংঘের দায়িত্বটা উনি সুচারুরূপে সম্পন্ন করতে চান, তাহলে আই উইল এমফেসাইজ হি শুড টেক লিভ। আর যদি মনে করেন যে না, হুমায়ুন রশিদ চৌধুরীর মতো তিনি পররাষ্ট্রমন্ত্রীও থাকবেন, আবার 1 বছর ওই দায়িত্বটাও পালন করবেন। ইন্টারন্যাশনাল মেকানিজমে এত বড় একটা সবচাইতে পার্টিসিপেটরি বডি, ওই পার্টিসিপেটরি বডির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার যে হক, যে কর্মকাণ্ড, যে লিয়াজো এবং প্রপার ডিসপেন্সেশন অফ হিজ রেসপন্সিবিলিটিস, এটা যদি পালন করতে চান তাহলে বহু কাজের কাজই হলে ইট উইল বি ডিস্টার্বড। আচ্ছা, আর এট দ্য সেম টাইম আমি ওনাকে ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি, বাট আই ফাউন্ড হিম মাচ মোর প্রফেশনাল দ্যান মেনি আদার্স। আচ্ছা, এটা তো প্রশংসার সুরেই বললেন। প্রশংসা শুরু। আচ্ছা, একটা লোক যদি ভালো কাজ করে উই শুড অ্যাপ্রিশিয়েট হিম। আচ্ছা, কিন্তু জামায়াত ইসলামের পক্ষ থেকে যাদের সাথে আমরা মানে টক শোতে আসছি, তার সমালোচনাই সবচেয়ে বেশি ছিল। সেটা ফর আদার রিজনস, আচ্ছা, নট ফর যে এখানে ইলেক্টেড হয়েছে, দিস ইজ গুড। কিন্তু উনি ওই কেয়ারটেকার গভর্নমেন্টের সময় থাকতে কি করেছেন, বিএনপি সরকার কেয়ারটেকার গভর্নমেন্টে উনি থাকতে কি করে ওনার বিরোধিতা করেছেন, শুনেন নাই সেই কথাগুলো? যে একটা বিদেশি মানুষকে নিয়ে এসে আমরা দিয়েছি হলো সিকিউরিটি মানে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, তো এগুলো ক্রিটিসাইজ হয়েছে। তো ক্রিটিসাইজ হয়েছে ফর হিজ আর্লিয়ার অ্যাক্টিভিটিস। আচ্ছা, কিন্তু আজকে তিনি যে ভালো কাজ করেছেন এটা অ্যাপ্রিশিয়েট করতে তো আমার কোনো বাধা নাই, আমি কোনো বাধা দেখি না। আমি মনে করি না এত কৃপণ আমাদের হওয়া উচিত। আচ্ছা, ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি এই বিষয়টাকে কিভাবে বলেন? কিন্তু কেউ কেউ প্রশ্ন তোলেন যে মানে আগের প্রশ্ন, এই প্রসঙ্গে না,
বলেন যে বিএনপি এত বড় দল, সে জায়গায় কি একজন ভালো পররাষ্ট্রমন্ত্রীর কি অভাব পড়ে গেল এত বেশি? ধন্যবাদ আপনাকে। আমি শিশির মনির বক্তব্যকেই কোট করে বলতে চাই, তার সাকসেস রেট যদি প্রিভিয়াস অ্যাক্টিভিটিজ অনেক বেশি থেকে থাকে এবং তার জীবন বৃত্তান্ত যদি খুবই বর্ণাঢ্য হয়, আমি তার জীবন বৃত্তান্ত পড়িনি, মানে থরলি পড়িনি, তো যদি এতই কিছু যদি ভালো হয়ে থাকে তাহলে আমি তো মনে করি যে অনেকের চেয়ে তাকে চয়েস করাটা সঠিক ছিল নিঃসন্দেহে। যদি এত বর্ণাঢ্য ক্যারিয়ার যার এবং যার পারঙ্গমতা এত মানে সুবিদিত, তো তাকে অ্যাভেলেবল থাকা অবস্থা আমি কেন অল্টারনেটিভ খুঁজবো? আচ্ছা, তাই না? বিএনপির একটা সঠিক সিদ্ধান্ত আমি মনে করি তাই। এবং আজকে আমি সবচেয়ে যে কথাটা প্রথমে বলতে চেয়েছিলাম বা এখনো বলছি, সেটা হচ্ছে যে এটা যে বাংলাদেশের অর্জন, উনি ব্যক্তি নন, এটা হচ্ছে আপনার এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জন্য এই টার্নটা এবার। আমি এর পরের বার কিন্তু বাংলাদেশের টার্নটা থাকবে না। মানে এরকম মাঝে মধ্যে একটা দেশের টার্ন আসে, যেমন আমরা একসময় সিকিউরিটি কাউন্সিলে আমরা অস্থায়ী সদস্য পদ লাভ করেছিলাম ডিউরিং প্রেসিডেন্ট জিয়া রহমানস টাইম। আবার আমার এই ধরনের একটা টার্ন পেতে অনেক সময় লাগে, আবার তখন প্রার্থিত হওয়ার ব্যাপার থাকে, দেশের জন্য ক্যাম্পেইন করতে হয়, তখন দেশে একটা ভালো সরকার লাগে, যে সরকার নিয়ে মানুষের প্রস্তুত থাকেন ইত্যাদি ইত্যাদি। তো হোয়াট এভার, বাংলাদেশ একটা ট্রানজিশন টাইমের মধ্যে যাচ্ছে, গণতন্ত্রের দিকে যাচ্ছে, একটা বড় ধরনের অভ্যুত্থান বাংলাদেশে ঘটেছে, বাংলাদেশের কোটি কোটি মানুষ এই অভ্যুত্থানে শরিক হয়েছে। এরকম একটা বিজয়ী দেশের ইভেন্টগুলো, মানে গত 2 বছরে ইভেন্টগুলো সারা পৃথিবীতে মানুষ আগ্রহ ভরে দেখেছে ইভেন্টগুলো, তাই না? বাংলাদেশ পৃথিবীর নানা প্রান্তে সারা দেশেই আপনার মানে আলোচনার মধ্যে ছিল বাংলাদেশ, খুবই স্বাভাবিক। এটা একটা বড় মাইলেজ। কিন্তু বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের জন্য যে সংগ্রামটা, সেই সংগ্রামটার প্রতি মানুষের নজর ছিল, এবং এরকম একটি দেশ এবার প্রতিদ্বন্দ্বিতা করছে, এটা তাদের ভালোবাসার একটা ম্যানিফেস্টেশন। আচ্ছা, ডেফিনেটলি একটা বড় অর্জন। কিন্তু যখন আমাদের এই নিউজটা যখন আমাদের ওয়েবসাইটে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে গেল, তার নিচে মানুষের যে কমেন্ট, একটা অংশ হ্যাঁ তারা অভিনন্দন জানাচ্ছিলেন, আর একটা অংশ তাদের মোটা দাগে অভিযোগ তাদের এইরকম যে এটা আমেরিকার একটা উপহার। ওয়েল, আপনাকে যদি আমি এভাবে যদি বলি যে এই যে ইন্টারন্যাশনাল পদগুলো আপনি নিজেও বোঝেন, আপনি টেলিভিশন চালান, আপনার বিজ্ঞাপন দাতারা যদি ঠিক মতো বিজ্ঞাপন যদি না দেয়, আপনার টেলিভিশন চলবে না, খুব ক্লিয়ার। তো কোনো না কোনো জায়গাতে একটা উপর সাপোর্ট তো লাগে। আজকে আপনি আমেরিকার নিঃসন্দেহে আমার বৈরী ছিল না, আমি যতদূর জেনে চীনও বৈরী ছিল না। আপনার ইভেন ইন্ডিয়া কুড প্লেস ওয়ান ক্যান্ডিডেট, ইন্ডিয়া একটা প্রার্থী দিতে পারতো, তারা সেটা দেয় নাই। এখন আপনি কি বলবেন এতগুলো দেশ কি বাংলাদেশকে উপর দিয়ে থাকে? যদি এতগুলো দেশ, মানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তো তিনি এই তার ক্যান্ডিডেটচার নিয়ে যখন ক্যাম্পেইন করলেন, প্রবাবলি লাস্ট লেগ অফ আওয়ার অফিস ট্যুর, তিনি মানে চীনেও গিয়েছিলেন, সেখানেও কিন্তু তার খুব এফেক্টিভ ছিল, এনগেজমেন্টটা ছিল। তো ফলে আমি যেটা মনে করি, ইট ওয়াজ নট এ গিফট ফ্রম এ পার্টিকুলার কান্ট্রি লাইক ইউনাইটেড স্টেটস। আমি যে কথা, আমার আন্দোলন, আমার সংগ্রাম, আমার অ্যাচিভমেন্টকে তুমি ছোট করে দেখতে চাই না, খুব ক্লিয়ার। বিশ্বব্যাপী বাংলাদেশের মানুষের শৌর্য, বীর্য, গণতন্ত্রের লড়াইয়ের যে ইতিহাস, এবং ইমিডিয়েট 2 বছর আগেই এমন একটি ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশের মানুষের এই গণতন্ত্রের সংগ্রাম দেখে পৃথিবীর অনেক অগণতান্ত্রিক রাষ্ট্রের জনগণ গণতন্ত্রের লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ হয়। নেপালের জেনজির উদ্বুদ্ধ হয়েছে, শ্রীলঙ্কার লোকের উদ্বুদ্ধ হয়, এরকম বিভিন্ন ব্যাপার। এরকম এক আমার দেশের তরুণ সমাজের এই যে সাহসিকতা, আমার যে অ্যাচিভমেন্ট, আমি একটা গণতন্ত্রের পথে হাঁটছি, একটা জবাবদিহি শাসনের দিকে যাচ্ছি। আমি ছোট্ট একটা উদাহরণ, আজকের একটা ঘটনার উদাহরণ দিই, আপনার এখানে আসার আগেই পড়ছিলাম যে কেরানীগঞ্জে একটা জনশক্তি রপ্তানি করার ব্যাপারে একটা প্রতিষ্ঠান, একটা ট্রেনিং সেন্টার বা ট্রেনিং ইনস্টিটিউট, এটার হয়তো কোন একটা নাম ছিল, হয়তো কেরানীগঞ্জ মানব সম্পদ প্রশিক্ষণ ইনস্টিটিউট ছিল, বেগম খালেদা জিয়ার নাম। সেখানে আমলারা তো এরকম তেলবাজ থাকে, যখন যে সরকার তেলবাজি করে, হাসিনা আমলে বলছে যে আপনার দিতে তো সবার নামই দিছিল, এরপরে আরো একটু সময় পাইলে শেখ হাসিনা নাতি করে নাম দিত, এরপরে নাতি করে নাম অবশ্যই আমি জানি না, তাদের নাম হয়তো কিছু কিছু হয়ে যেত। তো ওই প্রবণতা থেকে ম্যাডাম বেগম খালেদা জিয়া তার নাম অফার করেছেন। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের পার্টির চেয়ারম্যান, তিনি জাস্ট রিফিউট করেছেন। উনি বলেছেন যে নতুন কোন প্রতিষ্ঠানে সেটার নামকরণ করা যেতে পারে, যেটা আছে সেটা না। আরেকটু ঘটনা যদি বলি, বাংলাদেশে নানান ট্রেনিং এর নামে লোকজন যায় না, এই অভাবের সময়, আমি অভাবই বলবো,
তেলের এত ক্রাইসিস, জিনিসপত্রের দাম, আর পৃথিবীতে একটা অন্য ধরনের পরিস্থিতি চলছে, তখন এই যে আপনার মশক নিধনের জন্য একটা কর্মসূচি দেখেছে, জি। যার জন্য একটা ফাইল আসছে প্রধানমন্ত্রীর কাছে। চট্টগ্রাম চশিক থেকে, হ্যাঁ। তো সেখানে প্রধানমন্ত্রী কি মন্তব্য করেছেন, যে মশা মারার জন্য বা এটা ট্রেনিং নেওয়ার জন্য মানে আমেরিকা বা কোন দেশে কোথায় যাওয়ার কথা, আমেরিকায়, ওখানে যত ফ্লোরিডা। আসলে ইনফ্যাক্ট আমেরিকায় সে ধরনের মশা নাই, আমি তো ছিলাম ওই দেশে, নাই। তো বলছে যে এটা বাংলাদেশে বহু জায়গায় দাঁড়াইলে, খালের পারে, বিলের পারে, ঝিলের পারে দাঁড়াইলে, রাস্তার মধ্যে দাঁড়াইলে মশার কামড় অস্থির হয়ে যায়। সুতরাং এই যে না, এটার সাথে কি বাকি অংশটুকু জানেন তো? প্রধানমন্ত্রীর এই প্রতিক্রিয়ার পরে এই প্রস্তাবনা যেখান থেকে আসছিল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তিনি সহ আরো 5 জন কর্মকর্তা যাওয়ার কথা ছিল, তিনি এই ঘটনাটাকে বলেছেন যে এটা প্রধানমন্ত্রীকে স্বার্থান্বেষী মহলের একটা ষড়যন্ত্র, মানে কেউ তাকে ভুল বুঝাইছে, সে কারণে তিনি এটা বাতিল করে দিয়েছেন। না, আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু খুব ক্লিয়ার কাট। এই যে একটা দেশের প্রধানমন্ত্রী যখন বলেন আমি কিন্তু কাউকে জেতানোর দায়িত্ব নিতে পারবো না, যখন পার্টির কর্মীদের অ্যাড্রেস করছেন, কর্মীদেরকে, নেতাদেরকে মেসেজের সামনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হবে, তিনি বলেছেন কি, যেটা পত্রিকা নিউজ আসছে, উনি বলছেন আমি কাউকে জেতানোর দায়িত্ব নেব না। আগে তো জেতানোর দায়িত্ব নিত, একদিন আগে ইলেকশন হয়ে যেত, ভোটার ছাড়া ভোট হয়ে যেত, রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ ছাড়া হয়ে যেত। না, এখন বর্তমানে আমি বলছি দিস ইজ এ চেঞ্জ। না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি বলতে চাচ্ছি- প্রধানমন্ত্রীও বিএনপির, আপনার চট্টগ্রামের মেয়রও বিএনপি, হ্যাঁ, তা so what? স্বার্থান্বেষী মহল মাঝখানে কারা? এটা যদি বলে থাকে হয়তো মনে ঠিক বলছে, আমলাদের হয়তো কেউ বলেছে বা ইত্যাদি, কিন্তু প্রধানমন্ত্রী তো সঠিক সিদ্ধান্ত ভুল করেননি। জি। মাঝখানে কি সেটা আমার দেখার দরকার নাই। আচ্ছা। প্রধানমন্ত্রী রাইটলি ফাইলটা রিজেক্ট করেছেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা। প্রধানমন্ত্রী জি। রাইটলি ওই যে কাউকে জিতানোর দায়িত্ব নেন না, জি। এই যে তার যে সঠিক দৃষ্টিভঙ্গি, এই যে তার যে মানে মানে সঠিক চিন্তা ভাবনা, আচ্ছা। এটা তো একটা অভ্যুত্থানের ফল। আচ্ছা। ইট ইজ দ্য আচ্ছা। আউটকাম অফ দ্য পরিষ্কার। 24 আগস্ট নাকি? জি, জি। আমি এই এনভায়রনমেন্টটাকে, এই 24টাকে, জুলাইটাকে, এটাকে আমি অনেক বড় আকারে দেখতে চাই। আচ্ছা, পরিষ্কার। ইটস অ্যান ইন্সপিরেশন, মোস্তফা ফিরোজ, গাইডলাইন, জি। এবং এটা সবসময় আমাদেরকে কি করবে, জি, তারা দেবে। দিস ইজ নট দ্য ওয়ে, আমরা আবার এভাবে চলতে হবে। মোস্তফা ফিরোজ, যদি একটু এই বিষয়টা নিয়ে বলেন, আমরা পররাষ্ট্রমন্ত্রীর যে অর্জন, সেটাকে আপনি কিভাবে দেখেন? অর্জনটা আসলে নিঃসন্দেহে তো বাংলাদেশের জন্য এটা ভালো, এটা বাংলাদেশ জিতলো, আসলে ব্যক্তি জিতলো না, কিন্তু যেহেতু ডক্টর খলিলুর রহমান নামটা আসাতে সবাই খুব মানে তৃপ্তি ভরে যে এটা উপভোগ করবে সেটা কিন্তু করতে পারছে না, কারণ বাণিজ্য চুক্তিটা নিয়ে এত বেশি খসখস করে এবং যেটা দর্শকরা করছে, এটাই হলো মাস পিপুলের মন্তব্য যে এটা মানে আমেরিকায় আসলে এটা গিফট করছে আর কি, মানে এই বাণিজ্য চুক্তির বিনিময়, এই ধারণাটাই প্রতিষ্ঠিত হবে। তো সুতরাং এখানে সরকারের এখন একটা মানে রিলিফ পাওয়ারও একটা সুযোগও তৈরি হলো। ঠিক আছে, তিনি সাধারণ পরিষদের দায়িত্ব পালন করুক, আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে একজন, আমাদের এখানে তো অনেক নেতা আছে, রিপন ভাইয়ের মতন সিনিয়র নেতারাও আছেন, হ্যাঁ, এখানে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতন এখানে মিনিমাম 20 জন আছে। বিএনপি এত বড় দল, তার এত সিনিয়র নেতারা আছেন, সেই জায়গা থেকে বেড়ে আসতে পারলে ভালো হয়। আবার এটাও সত্য, সাধারণ পরিষদের উনি সভাপতি হওয়ার কারণে বাংলাদেশের যে বৈদেশিক ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন দেশগুলিতে ইনডাইরেক্টলি একটা দ্বিতীয় তিনি করতে পারেন আর কি, ব্যক্তিগত পর্যায়ে। তো সেটা অ্যাক্সেস থাকবে, সেই অ্যাক্সেসটা থাকবে। এখন এটা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে একটা যে একজন পররাষ্ট্রমন্ত্রী পদটাও আগলে থাকবেন, আবার উনি সাধারণ পরিষদের সভাপতিও থাকবেন। এত ক্রাইসিসের মধ্যে তো বিএনপি অন্তত জি, মানে হ্যাঁ, রাইট, হ্যাঁ, কারণ আমাদের যেহেতু গুরুত্বটা আছে, উনি তো সাধারণ পরিষদের এই হিসেবে মানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উনি এটা করবেন, কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমনি তো কোনো প্রজেক্ট নাই, অন্য কিছু নাই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রেমিটেন্স প্রজেক্ট। এইটাকে মানে দাঁড়ে দাঁড়ে যাওয়া, কারণ এখন খুবই চরম খারাপ অবস্থা আমাদের, শুধু রপ্তানি এটাও নিচের দিকে নেমে গেছে। রেমিটেন্সটা ওঠানোর জন্য একটু ডোর টু ডোর নক করা, এই কাজটার জন্য আসলে একদম পূর্ণাঙ্গ একজন, যদিও দরকার, শুধু রেমিটেন্স না, এফডিও দরকার, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দরকার। হ্যাঁ, তো সমবায় ভালো করছে, তার সাথে যদি আরেকজন থাকে, তো এইটা একটা হইলে হবে কি, গভর্নমেন্ট অন্তত প্রতিদিন যে সমালোচনাটা আমরা করি যে এই বাণিজ্য চুক্তি নিয়ে আমাদের যে অসন্তুষ্টিটা, সেটা যে সরাসরি সরকারের গায়ে পড়ে, তো সেই জায়গাতেই বেড়ে আসতে পারলো যে ঠিক আছে, একটু দূরে সরে গেল। তো এটা সরকার একটা সুযোগ, আমি জানি না সরকার নিশ্চয়ই আমার চেয়ে তারা তাদের নীতি নির্ধারণী ফোরামে এটা আলাপ আলোচনা করবেন। তো এটা আমাদের জন্য ভালো হলো, একদিক দিয়ে মন্দ হলো এটা কোনোভাবেই বলা যাবে না।
মানে একটা অন্য বিশ্লেষণ আর কি, আচ্ছা। সরকার একটা রিলিফ পাওয়ার একটা সুযোগ তৈরি হলো আর কি। আচ্ছা, শিশির মনির, আজকে ঈদুল আজহার আনন্দের মধ্যেও আজকে একটু অন্য প্রসঙ্গে যাই আর কি, যেটা নিয়ে আগেই ভেবেছিলাম যে এই প্রসঙ্গ নিয়ে এই কথা বলবো, যে ঈদ শেষ হয়ে গেছে, আনন্দ এখনো বোধহয় রেশ আছে। ঢাকায় ২৬ থেকে ৩১ মে পর্যন্ত এই 5 দিনে একজন গৃহবধূকে হত্যা, 9 জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক কিশোরীকে গণধর্ষণ, সিলেটে পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্দুকখুন, নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা, মানিকগঞ্জে এক রাতে 3 জনের মৃত্যু। অন্য আরেকটি গণমাধ্যম বলছে যে ঈদুল আজহা ছুটিতে দেশের 18 জেলার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 26 জন। অন্যান্য জেলার পরিসংখ্যান সেখানে আসে নাই। এখন এইসব হত্যাকাণ্ডে সরকারের কোনো দায় দেখেন নাকি এটা ব্যক্তিগত, পারিবারিক এবং বিভিন্ন রকম বিরোধ খুনের দায় সরকার নাই? আসলে এটাই বাংলাদেশের স্বাভাবিক সময়। দেখেন, বাংলাদেশের সোসাইটিটার মধ্যে বড় ধরনের একটা ট্রান্সফরমেশন হয়েছে। এগুলো নিয়ে আমার আলাদা আর্টিকেল আছে, এগুলো আমি লিখেছি, ডেইলি স্টারে পাবলিশ হয়েছে, এবং একটা বড় ইউনিভার্সিটিতেও আমি গিয়েছি এই আলোচনা করার জন্য। সোসাইটিতে অপরাধ হয় কেন? সোসাইটিতে অপরাধ হয় এজ এ মাল্টি ফ্যাক্টর ইস্যু হিসেবে। সোসাইটির অপরাধকে কোনো একটা পার্টিকুলার ইস্যু দিয়ে আপনি এক্সপ্লেইন করতে পারবেন না, কারণ অপরাধ হওয়ার আন্তর্জাতিকভাবে ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে যে রিজনগুলো বলা হয়, সেই রিজনগুলোর মধ্যে কোনোটা রাজনৈতিক, কোনোটা অর্থনৈতিক, কোনোটা সোশ্যাল, কোনোটা অভ্যাসগত, কোনোটা আছে পার্সোনালিটি, মেন্টাল গঠন, এক্সপেরিয়েন্স, কিভাবে বড় হয়েছে, কোন স্টেজে বড় হয়েছে, তার আয় ইনকাম কি, বেকারত্বের ধরন কি, কি কারণে মাদকাসক্তির কি ভূমিকা এখানে আছে, করাপশনের কি ভূমিকা এখানে আছে। এইরকম একটা মাল্টি ফ্যাক্টর এফেক্ট হলো ক্রাইম। এখন আপনি এটাকে জেনারেলাইজ করতে পারবেন না, কেউই জেনারেলাইজ করতে পারবে না। আপনি যখন দেখবেন কেউ জেনারেলাইজ করছে, তখন ধরে নিতে হবে তার অ্যানালাইসিসটা বায়াস। আচ্ছা, আপনাকে দেখতে হবে কেস টু কেস বেসিস। ধর্ষণ কেন হয়? ধর্ষণের জন্য আমাদের দেশে, আপনি এটাকে কোন ইউনিভার্সিটিটা, কর্নেল ইউনিভার্সিটি থেকে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, এটাও আমি ডিসকাশনে ছিলাম ওই দিন। একটা আর্টিকেল পাবলিশ হয়েছে যে বাংলাদেশে শিশুদেরকে কেন ধর্ষণ করা হয়, রিজন কি, এই মেন্টালিটির নাম কি, এই মেন্টাল গঠনটা কিভাবে তৈরি হলো একজন মানুষের। তারা দেখিয়েছেন একটা গুড পার্সেন্টেজ হলো মাদকাসক্ত থাকে, তারা আরেকটা দেখিয়েছেন একটা গুড পার্সেন্টেজ হলো যেখানে রেভেঞ্জ হয়, রেভেঞ্জফুল হয়। বাবার সঙ্গে হয়তো তার দ্বন্দ্ব লেগেছে, ভাইয়ের সঙ্গে তার দ্বন্দ্ব লেগেছে, তার রেভেঞ্জ নেওয়ার জন্য সে টার্গেট করেছে শিশুটাকে। এখন এই সমস্ত ডিপ স্টাডি আমাদের দেশে অ্যাবসেন্ট, আমরা সবগুলোকে ফ্ল্যাটলি এক্সপ্লেনেশন দিয়ে দেই। আমি সিআইডি ডিপার্টমেন্ট অথবা পিবিআইকে বলবো, একটু মানে মোটা দাগে এগুলো সোশ্যাল ইস্যু সবগুলোই নাকি? নট অনলি সোশ্যাল, আপনি পলিটিক্যাল অ্যাসপেক্টও দেখতে পাবেন। যেমন আমার এলাকায় দিরাইশাল্লায় বিগত 1 মাসে অন্তত 7-8টা মার্ডার হয়েছে। কি মার্ডার হয়েছে? গ্রামে গ্রামে প্রকাশ্যে মারামারি। মূল উৎস কি? জমি নিয়ে। প্রথম জমি সালিশি ভেঙে গেছে, সালিশের মধ্যেই মারামারি শুরু হয়ে গেছে। এই পক্ষে একজন মারা গেছে, ওই পক্ষে একজন মারা গেছে। আপনাকে সামলাতে হয়, আপনি তো জান এলাকায়। না, আমার তো আর সামলানোর ক্ষমতা নাই, কিন্তু আইনজীবী হিসেবে মামলা নিয়ে আসে আর কি আমার কাছে। প্রভাব আছে, তখন অনেকটা সালিশি করে মেনটেন করার চেষ্টা করা হয়। কিন্তু আমি বলছি এটা বেড়ে গেছে, এটা আগে এরকম দেখা যেত না, এত সিনারি দেখা যেত। আরেকদিকে দেখেন কি হচ্ছে, এখন এটা স্প্রেড করেছে, হবিগঞ্জ স্প্রেড করেছে, মৌলভীবাজারও স্প্রেড করেছে। সবচেয়ে অসুবিধা হলো পানিতে মানুষের জমি নিয়ে গেছে। এবার অগ্রিম বৃষ্টির কারণে সমস্ত ধান তলিয়ে গেছে। অভাবী মানুষ, তাদের কিন্তু রাতের খাবার ব্যবস্থা নাই, কিন্তু ঠিকই ঠেটা দেয়া একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে। এখন এই জিনিসগুলোকে, আমি যে ইস্যুটা রেজ করতে চাই, এই জিনিসগুলোকে জেনারেলাইজ করা যাবে না। কিন্তু আমাদের দেশে পুলিশ ডিপার্টমেন্টে অপরাধ প্রিভেনশনের জন্য যথেষ্ট স্টাডি নেই। দ্যাট ইজ হোয়াট ইজ অ্যালার্মিং। পুলিশের তো দুটো দায়িত্ব, একটা হলো প্রিভেন্ট করবে, আর একটা হয়ে যাওয়ার পরে ইনভেস্টিগেট করে এভিডেন্স আদালতে হাজির করবে। প্রিভেনশন মেকানিজমটাকে আমাদের এখানে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় না। ফলে যে ইনসিডেন্টসগুলো আপনি বলছেন, আমি মনে করি মিনিস্ট্রি অফ হোমের দায়িত্বটা কি, হোম মিনিস্টার গিয়ে তো অপরাধ ফেরাতে পারবেন না, কিন্তু এটা স্টাডি করবেন। স্টাডি করে প্রিভেন্টিভ মেকানিজম নেওয়ার জন্য লং টার্ম প্ল্যান হিসেবে কি কি করণীয় আছে, এটা যদি করতে পারেন তবে গ্রাজুয়ালি অপরাধ প্রবণতা কমবে। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, তো আপনি ঈদ আসবে মানে 200-300 লোক মারা যাবে, উই আর রেডি, মেন্টালি রেডি থাকি। কিন্তু
যে ঈদ আসলে। কোরবানির ঈদ আসছে, মানে বাড়িতে মিনিমাম সবাই 300 লোক মারা gather যাবে, করে। একটা অ্যাক্সিডেন্ট হবে, 2টা ট্রাক পড়ে যাবে, আসার সময় গরু নিয়ে গোলমাল হবে, এখানে আর 3টা মানুষ মরবে। দেখেন এটা ঈদ, কিন্তু ঈদ যাত্রা মানেই 300 মানুষের জীবন চলে যাবে। হ্যাঁ, ঈদ যাত্রায় 300 মানুষ, এই যে 25 মে থেকে 31 মে এই 7 দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 79 জনের। এটা হচ্ছে একদম রিপোর্টেড, যেটা আমরা পত্রিকায় আসছে। এবং আপনি তার আগের বার দেখবেন, রোজা ঈদে দেখবেন, তা দেখবেন আমি একটা রিপোর্ট দেখলাম 271 জন। এই যে আমি বলছি এই বিষয়গুলো দেখভাল করার দায়িত্ব কি কাদের? জি। আপনি ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, কিন্তু আমাদের এখানে অপরাধকে আমরা ফ্ল্যাটলি ডেসক্রাইব করি, কিন্তু এটাকে স্পেসিফিক রিজন বাইর করতে পারি না, কারণ স্টাডি নাই, রিসার্চ নাই, গবেষণাটা সঠিকভাবে নাই, প্রিভেন্টিভ মেকানিজম নেওয়া যায় না। আচ্ছা। হয়ে গেল, সবাই আমরা লেগে গেলাম, হয়ে গেল, এবার বিচার আচ্ছা, করো। সম্ভবত ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি সম্ভবত একমত নাকি? না, মোটামুটি ওনার মোটা দাগে উনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন এটা তো মানে খুবই একাডেমিক, নিঃসন্দেহে। কিন্তু আচ্ছা। আনফরচুনেটলি আমি তাকে ধন্যবাদ দিতে চাই যে অনেক সময় টকশোতে বসলে এগুলো সবই সরকারের ব্যর্থতা সরকারের হয়ে যায়। দোষ, হ্যাঁ। বিষয়টা সেই- তো মানে পাবলিক নয়। এখন আপনি বলছেন প্রিভেনশনের সরকারের ব্যাপার আছে, যে আমেরিকায় যে 2টো ছাত্রছাত্রী আমাদের দেশের যারা মারা গেল, সেটা কিন্তু নেপথ্য কারণটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তো দেখা গেল যে লোকটি হত্যাকাণ্ডের সাথে যুক্ত, সে গ্রেপ্তার হয়েছে, এবং এটা জানা গেল তাকে কিন্তু কাউন্সিলিংও করা হয়েছে এর আগে। আমাদের দেশে এই যে অপরাধ প্রবণতা রেকর্ড থাকে, তো যেমন পুলিশের খাতার মধ্যে থাকে যে কে ছিনতাইকারী, কে CBR আছে। ওদের একটা লিস্ট থাকে, সেই অনুযায়ী কিন্তু কোনো কাউন্সেলিং এর ব্যবস্থা নাই। আচ্ছা। আপনি দেখবেন যে রাস্তাঘাটে মানে মানুষ ওই কি বলে বেলুনের মধ্যে ফু দিয়ে বাতাস নিচ্ছে, অনেক দেখবেন এগুলো হচ্ছে ভবঘুরে টাইপের, অথবা মানে হোমলেস এরকম নিচ্ছে। আপনি কি কখনো চিন্তা করেছেন যে এই লোকগুলোকে আমার রিহ্যাবিলিট করা দরকার? এর তো ভবিষ্যৎ বড় ধরনের বার্ডেন হবে, তো বিরাট বিরাট। এবং এগুলো সব মোটামুটি কিছু খুব বয়স্ক লোকরা করছে তা না, ইয়াং ছেলেপেলেরা করতেছে, কিশোরীরা করতেছে। Drug. হ্যাঁ, তো আলটিমেটলি যখন এটা পয়সা পাবে না, তখন তো আপনি রাস্তাঘাটে হাঁটবেন, আপনাকে চাকু মেরে বসবে, আচ্ছা, কিছু একটা করে বসবে, জি। আপনি ভিকটিম হয়ে যাবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীটি যে একটা ধর্ষণের শিকার হলো, জি। এটা মাদকাসক্ত একটা ইমব্যালেন্স ইসের হাতে। আচ্ছা। এইগুলোর জন্য তো সরকার দায়ী হতে পারে না। আচ্ছা। হ্যাঁ, এখন বলতে পারেন যে এগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এগুলোকে মানে আপনার রিহ্যাবিলিটেশনে নিতে হবে, কোচিং এ কি বলে এটাকে আপনার ওই যে ওদেরকে কাউন্সিলিং করাইতে হবে, জি। তারপরে মানে কর্মসংস্থানের ব্যবস্থার দিকে যেতে হবে। অনেকগুলো জি, মেজার পরিষ্কার। আছে। মোটামুটি আপনারা দুইজনে একই মত ব্যক্ত করলেন। অন্য আরেকটা প্রসঙ্গে ছোট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে সাবেক উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম, তিনি একটা পোস্ট দিয়েছেন। তিনি প্রায় ফেসবুক post দেন। পোস্টে লিখেছেন যে আওয়ামী লীগ প্রশ্নে এখন যা চলছে তা হচ্ছে বড় দুই দলের ইনসিকিউরিটি। এখন কোন বানেগা লীগ কা বাপ, এটা তিনি লিখেছেন। এখন 86 আর 96 এর স্মৃতি বিএনপি ভুলতে পারছে না, আর জামায়াত আছে আদর্শিক শত্রুতা, সহিংসতার ভয়, যা বিএনপি লীগের 90 দশকের যৌথ আক্রমণের স্মৃতি থেকে উৎসরিত স্মৃতি ভয়ের উৎস বটে, এটা লিখেছেন তিনি। এখন 86 আর 96 সালে জামায়াত আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছিল, এখন বিএনপি সরকারের বিরুদ্ধে আবার তারা তাল মেলাতে এমন শঙ্কা কি বিএনপির আছে? ধন্যবাদ আপনাকে। আমি সোশ্যাল মিডিয়াতে যতটা মানে কম লিখি বা অংশগ্রহণ করি, তার চেয়ে বেশি পড়ি। আমি মানুষের মনোভাবটা বুঝতে চেষ্টা করি যে কে কি ভাবছেন, কে কিভাবে লিখছেন। ওনাদের আইন অঙ্গনের ওনাদের মানে নামটা বলা কি ঠিক হবে কিনা জানি না, আমি বলি সেটার নাম হচ্ছে সালে আকরাম সম্রাট। ও আমার জেলার ছেলে, কিন্তু- মুন্সিগঞ্জের। হ্যাঁ, ও যে এত ভালো লেখে এটা আমার জানা ছিল না, ও আচ্ছা। টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি। জি। তো তার একটা তার একটা স্ট্যাটাস পড়তে পড়তে আমি তার গোটা 25-30 স্ট্যাটাস পড়ে ফেললাম ঘন্টা দেড়েক দুয়েক সময়। আমি খেয়ালই করতে পারি অনেক সময় লাগলো। আমি দেখলাম খুব চমৎকার লিখেছে। এক জায়গায় সে লিখেছে, সেটা হচ্ছে যে আপনার আওয়ামী লীগের কথা বলতে যে সেটা হচ্ছে যে আপনার সামান্য লাভের উদ্দেশ্যে, ধরেন আপনি ইলেকশন দাঁড়ালেন, চেয়ারম্যানে দাঁড়াবেন, সামনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন, আপনি মনে করছেন যে আওয়ামী লীগের তো এই পাড়ায় 10টা ভোট আছে, অতএব 10টা ভোট লাগলে আমার কাজে লাগবে। উনি জামাতের ওনার একজন কর্মী স্থানীয়, সে চিন্তা করছে আচ্ছা আমিও তো চেয়ারম্যান দাঁড়াবো, ওকে এই এখানে আমার পাড়া মহল্লার এই 10টাকে ভিড়াইতে পারলে বা আমার সাথে রাখতে পারলে কাজে। এই ছোট ছোট লাভ দেখতে যে আমি বলতে চাই, অকপটেই বলতে চাই, সারা দেশে যেগুলো আমি শুনছি দেখছি, এই ছোট ছোট লাভ, জেতা জেতি, দল ভারী করার জন্য এগুলো দেখতে যে এদেরকে যে রিহ্যাবিলেট করা, মানে সোজা কথা মানে উকি দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, এগুলো তো সব তেলাপোকা হয়ে গেছিল।
অন্ধকারের প্রাণী হয়ে গেছিল। এই অন্ধকারের প্রাণীরা এখন এই আলোতে মাঝে মধ্যে উকি ঝুঁকি দেয়। এটার জন্য তো অফকোর্স লোকাল পলিটিক্যাল এলিমেন্ট যারা লোকাল পলিটিক্যাল অ্যাক্টরস, তাদের তো নিঃসন্দেহে দায় আছে। আমি তাদের দায় আমি বলবো না যে দায় নেই। সেই দায়টা মোটা দাগে কাদের বেশি, বিএনপির না জামাতের? এটা যার যার, ওই যে বললাম যে জেতাজিতির সুযোগ যার যেখানে আছে সেটাকে সে এক্সপ্লয়েট করার চিন্তা করে, দল ভারী করার চিন্তা করে, সোজা কথা গেল একটা। আর যার কথার বর্ণনায় আপনি বললেন, উদাহরণটা টানলেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, উনি যখন উনি যখন তথ্য উপদেষ্টা ছিলেন, ওনার সময় বিভিন্ন পত্র পত্রিকাগুলোকে জাতীয় দিবসে বিভিন্ন কিছুতে যে সাপ্লিমেন্ট দেয়, করপত্র দেয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি তদন্ত করে দেখতে পারেন। উনি যে তালিকাগুলোকে উনি অনুমোদন দিয়ে গেছেন, তার 80% ছিল আওয়ামী লীগের অখ্যাত কুখ্যাত প্রকাশনা ছিল, এগুলো সব তাদেরকে করপত্র আপনার ওই 21শে ফেব্রুয়ারি মুক্তভোগী, মানে 25শে মার্চ 26শে মার্চ মধ্যে তখন ওগুলো দিয়ে গেছেন। কিসের বিনিময়? ওই লিখা বাপ বনে গেল লিয়ে দিলাম শিশির এক ফোঁটা লিখে রেখো, তাই মানে আপনার নামে বলি নেই, মানে তোদেরকেও কিন্তু আমি তথ্য উপদেষ্টা আমি খুবই ছিলাম, কি বলে এটাকে, না ওখানে টাকা পয়সার খেলা না, দলের খেলা না ভাই। তাহলে কি আমি টাকা পয়সা খেলা যদি থাকতো, উনি কি সেখানে খেলোয়াড় ছিলেন? থাকতে পারে। যদি উনি খেলোয়াড় থেকে থাকেন, তাহলে তাদের এই নসিহত কি বিএনপি বা জামাত উদ্দেশ্যে বলতেছে, সেই এটা কি খুব হবে, গ্রহণযোগ্য হবে? ক্ষমতা না থাকলে একরকম কথা, ক্ষমতা থাকলে আরেক রকম কথা। ওয়াই? মমতা স্টাইল। আচ্ছা, মমতা স্টাইল। মমতাকে তো জবাব দিতে হবে তার সরকারের কাছে অ্যাটলিস্ট। জি, আমি বিশ্বাস করি ভারতীয় কাঠামো সম্পর্কে পত্রপত্রিকা পড়ে যতটুকু ধারণা, আমার মনে হয় এই কথার জন্য ওখানে তো তোলপাড় হবে নিঃসন্দেহে। ওখানকার হোম মিনিস্টার একেবারেই আনঅ্যাকাউন্টেড থাকবেন বলে আমার মনে হয় না। এটা নিয়ে পার্লামেন্টে হয়তো আলোচনা হবে, আচ্ছা, কিন্তু আমার দেশে তো আনঅ্যাকাউন্টেড আমরা সব, তাই না? আমি ওই যে তহিদ সাহেব বলে বসলেন যে আমি কিচেন ক্যাবিনেটের মেম্বার ছিলাম না, বাবারে তোমার যদি ভালো না লাগে তুমি থাকলে কেন? আই হ্যাভ অফকোর্স রেসপেক্ট ফর হিম। ভদ্রলোক ভালো লেখেন, জানেন, পড়াশোনা করেন, তার পাণ্ডিত্যের প্রতি আমার যথেষ্ট মানে রিগার্ড আছে। কিন্তু আমার কথা হলো যে উনি যদি জিজ্ঞেস করতেন যে আমি আই এম অলসো ইয়োর মানে কি ক্যাবিনেট মেম্বার বলে, কিন্তু অ্যাডভাইজারদের কি বলে আইনজীবী, আমি বলতে পারি না, এটা একটা শব্দ বাইর করে দেন, কারণ আমাদের তো মাঝে মধ্যে অ্যাডভাইজার লাগে, আচ্ছা, সিস্টেমে লাগে না, অন্তর্বর্তীতে তত্ত্বাবধায়কে অ্যাডভাইজার লাগে। এইটার এই ক্যাবিনেট কি হবে, মন্ত্রী, ওটা তো মন্ত্রিসভা না, যাও হোয়াট এভার। তো যখন এই সমস্ত অ্যাডভাইজার কেন তখন প্রশ্ন করেন নাই যে মানে কি ব্যাপার, আমরা তোমার পার্ট অফ দ্য গভর্নমেন্ট, কিন্তু আমি জানি না তোমরা 4-5 জন একদম শেষের দিকে